সেবা না দিলে চিকিৎসক ও নার্সদের ওএসডি করে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বেসরকারি মেডিকেলে শিক্ষার মান ধরে রাখার পরামর্শ। ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতায় কোচিং বাণিজ্যের কারণ বলছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁস রোধে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কোচিং। গাইবান্ধা ৩ আসনের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এবং বইমেলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। সাজ সাজ রব এখন বাংলা একাডেমি ঘিরে নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। কর্মস্থলে না থাকলে এবং যথাযথ সেবা না দিলে চিকিৎসক ও নার্সদের ওএসডি করে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে তাদের চূড়ান্তভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে সচিবালয়, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শনে যেয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান ধরে রাখতে বিভিন্ন পরামর্শ ছিল তাঁর। মারুফ রেজা রিপোর্ট। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের গতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবার এলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। বক্তব্যের শুরুতে স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সাথে চিকিৎসা সেবা ও শিক্ষার মান বাড়ানোর তাগিদও ছিল তার। ডাক্তারগুলি যেন সঠিকভাবে তারা শিক্ষা নিয়েই হয়, বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলির দিকে আরও একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ডাক্তারদের ইন্টার্নি সিস্টেমটা এটা কিন্তু আমার 2 বছর করে দেওয়ার কথা ছিল, করে দিয়েছিলাম। তারপর সেটা কার্যকর হয়েছে কিনা আমি জানি না, সেটা বিষয়ে আমি জানতে চাইবো। এই কারণে যে একটা বছর সে তার প্রতিষ্ঠানে সে করে যাচ্ছে ইন্টার্নি সিস্টেম, তারপরে আরেকটা বছর তাকে করতে হবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, যাতে উপজেলা তারা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, সেখানে তারা থাকে এবং থেকে চিকিৎসা সেবাটা দিতে পারে। যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ ও নির্দেশনাও ছিল সরকার প্রধানের। আমাদের এখানে ডাক্তার থাকে না, নার্স থাকে না, এটা অনবরত একটা নালিশ না, বিশেষ করে ডাক্তার না থাকে। এক্ষেত্রে আমি বলবো এখন ডিজিটাল সিস্টেম, আমাদের আইডি কার্ডও করা আছে, বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়। তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত, যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা। কর্মপরিধি আরও সুনির্দিষ্ট করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ব্যাচ পরিধান অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন নতুন নৌপ্রধান। পরে নৌ সদর দপ্তরে কমান্ড বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালের জুন মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য হচ্ছে, তাই কোচিং বাণিজ্যকে একটি নতুন ধরনের অপরাধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে কোচিং বাণিজ্য বন্ধে করা এক রিটের শুনানিতে হাইকোর্ট এই রায় দেন। শুনানির শেষে আগামী 7 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে প্রশ্ন ফাঁস রোধে আজ থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা 3 আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে সকাল থেকে এখনও পর্যন্ত ভোটার উপস্থিতি অনেকটাই কম। এই নির্বাচনের মধ্য দিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার 20 ইউনিয়নের 4,11,800
54 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার, জাসদের SM খাদিমুল ইসলাম খুদি, জাতীয় পার্টির দিলারা খন্দকার, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ। এর আগে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যজোটের প্রার্থীর মৃত্যুর কারণে এই গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য নির্বাচন স্থগিত করা হয়। রাজবাড়ী শহরকে রক্ষা করতে 4.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে সরকার। আগামী বর্ষা মৌসুমে যাতে শহরের কোনো ক্ষতি না হয় সেজন্য জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কাজের অগ্রগতি পরিদর্শন করে পানি সম্পদ উপমন্ত্রী AK এনামুল হক শামীম বলেছেন, কাজে গাফিলতি বা দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজবাড়ী শহর রক্ষা করতে 2009-10 সালে প্রায় 2.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 100 বছরের। কিন্তু গত বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অধিকাংশ জায়গা। ঝুঁকির মুখে পড়েছে রাজবাড়ী শহর। শহরকে রক্ষা করতে আরেকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার বাঁধ নির্মাণ করা হবে 4.5 কিলোমিটার, 4.7 কিলোমিটার হবে ড্রেজিং। 342 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরই। নতুন পানি সম্পদ উপমন্ত্রী AK এনামুল হক শামীম প্রকল্প কাজের অগ্রগতি দেখতে যান রাজবাড়ী। স্থায়ী বাঁধ নির্মাণের আগে বর্ষায় যাতে শহর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে। 2.5 লাখের মতো ফেলা হয়েছে। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী পুরো 10 লাখ ব্যাগ বর্ষার আগে ফেলতে চায় সংশ্লিষ্টরা। পাশাপাশি চলছে নদী খনন। উপমন্ত্রী জানান, 4.5 কিলোমিটার ছাড়াও যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেগুলোকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হবে। দেবগ্রাম প্রায় 4.5 কিলোমিটার ভেঙে যাচ্ছে। আমি বলেছি এটাকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য একটা নতুন ডিজাইন করে, কারণ শহরকেও যেমনি রক্ষা করতে হবে, ওটাও রাজবাড়ির অংশ, মানুষ সেখানে থাকেন। নদী ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহর এবং অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড আমরা বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেব। যেভাবে কাজ করলে এই রাজবাড়ী জেলা এবং শহর রক্ষা পায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবেই আমরা এখন থেকে কাজ করব। গত বছরের শুরুর দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য BIWTA রাজবাড়ী প্রান্তে নদী তীর ঘেঁষে ড্রেজিং করে, ফলে বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জিও ব্যাগ ফেলায় ওঠে দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে সবাইকে সতর্ক করলেন এনামুল হক শামীম। যেখানে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, সেখানে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে কোনো কুণ্ঠবোধ করব না। যেই পর্যায়েরই কর্মকর্তা হোক না কেন, আমরা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব এবং যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে ছুটে যাচ্ছেন বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী। খান আলামিন, RTV, রাজবাড়ী। সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরের কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। সময়মতো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মনে। স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মুনিয়া মুস্তারি। সুনামগঞ্জের প্রায় 80% মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন হাওরের বোরো ধান। এবার জেলায় প্রায় 2,15,615 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC গঠন করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। একটু রামাডিও বান্ধ ফেলাইছে না, বান্ধের কাজ না করা পর্যন্ত আমরা দুশ্চিন্তায় আছি। সরকার যত তাড়াতাড়ি আমরা বান্ধা দেয় অতই আমরা লাভ হইব। জেলার প্রায় 37টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধীনে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 93 কোটি টাকা, কিন্তু অধিকাংশ উপজেলায় PIC কমিটি গঠন নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। সরকারের কাছে আমরা মনে করেন দাবি চাই বান্ডা যিনি তাক দেওয়া হয়েছে। তখন যে হাঁসটা শুরু হয়েছে বান্ধের মধ্যে, বৈশাখ লাগাতেও হাঁস শেষ হইতো না। PIC কমিটি গঠনে দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানালেন, কমিটি গঠনের বাঁধের কাজ শুরু হবে। 6টি উপজেলায় ইতিমধ্যে PIC গঠন সম্পন্ন হয়েছে
বাকি 5টি উপজেলায় পিআইসি গঠনের কার্যক্রম চলছে। এই সপ্তাহের মধ্যে পিআইসি গঠনের কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহ থেকে আমাদের মাঠে বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হবে। দ্রুতই পিআইসি কমিটি গঠন করে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষকরা। মুনিয়া মুস্তারি, RTV। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে হাইকোর্ট রায় দিয়েছেন কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য, সকল কোচিং সেন্টার বন্ধ করার জন্য। আজ থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই খবরাখবর জানার জন্য আমরা এখন চলে যাব সহকর্মী সোহেল রানার কাছে। তিনি রয়েছেন ফার্ম গেটে। সোহেল রানা, আমরা আজকে দেখেছি যে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য 27 ফেব্রুয়ারি পর্যন্ত, আজকে আপনি ফার্মগেট এলাকায় যে কোচিংগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা খোলা পেয়েছেন কিনা, বা প্রত্যেকটা কোচিংয়ের সেন্টারের যে মালিক বা যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা কি বলছেন? তানিয়া, আপনি জানেন যে আজকে হাইকোর্ট থেকে কোচিং সেন্টারের বিষয়ে একটি নির্দেশনা আসছে এবং আমরা এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছিল যে পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখবেন। তবে আজকে আমরা ফার্মগেট এলাকা সহ এর আশপাশ এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে কোচিং সেন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধ রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে, সেগুলো একটি নির্দেশনা তারা টাঙিয়ে দিয়েছে। আমরা কোচিং সেন্টারের ঠিক গেটের সামনে আমরা এরকম একটি নির্দেশনা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কোচিং সেন্টারগুলি সবগুলোর সামনে ঠিক এরকমই নির্দেশনা টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোচিং সেন্টারগুলোতে কোনো ধরনের কার্যক্রম চলছে না এবং আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে কয়েকজন শিক্ষার্থী এসেছিল, তারা হয়তো জানেন না যে এখানে কোচিং সেন্টারে এই ধরনের একটি নির্দেশনা এসছে, তবে তারা আসলে সেই নির্দেশনা অনুযায়ী ঘুরে যাচ্ছেন। অনেকেই, অনেক শিক্ষার্থী এসেছিলেন কোচিং সেন্টারে বিভিন্ন কাজকর্ম ক্লাস হয় কিনা সেগুলো জানতে, কিন্তু আজকে হয়নি। তো সব মিলে আসলে আজকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকাতেই ঘুরেছি, দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেগুলো কোচিং সেন্টারগুলো মেনেছে এবং আমরা এখন পর্যন্ত কোনো কোচিং সেন্টার খোলা পাইনি, এমন কোনো তথ্য আমরা দেখিনি যে কোনো এলাকায় কোচিং সেন্টার কার্যক্রম চলছে। তো সব মিলে বলা যায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কোচিং সেন্টারগুলো মেনেছে এবং হাইকোর্টে আজকে যে নির্দেশনা এসছে সেই অনুযায়ী আসলে কি হয় সেটি কোচিং সেন্টারের বিষয়ে সেই সিদ্ধান্ত আমরা সেরকম জানিনি। তবে কোচিং সেন্টারে কোনো কর্তৃপক্ষ বা কারো সঙ্গে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কথা বলা সম্ভব হয়নি। ফারজানা তানি, এই ছিল ফার্মগেট এলাকা থেকে এখনকার মতো আমার কাছে থাকা সর্বশেষ খবর। জি সোহেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ফার্মগেট থেকে সেখানকার কোচিংগুলো বন্ধের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। জানাচ্ছি পরের সংবাদ। বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমান তালে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রাণের মেলার আসর বসবে ফেব্রুয়ারি জুড়ে। দেশ বিদেশের লেখকদের মিলন মেলার এই বই উৎসব। মেলা উৎসবে সাজ রব এখন বাংলা একাডেমি ঘিরে। লেখক প্রকাশকদের নিরাপত্তার স্বার্থে বাংলা একাডেমির নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ দিয়েছেন একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। বইমেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। বাংলা একাডেমির চারপাশে এখন সরগরম বই মেলার আয়োজনে। কারিগররা ব্যস্ত সময় পার করছে স্টল তৈরির কাজে। আর মাত্র কটা দিন, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রাণের মেলার এই আয়োজন। নতুন বইয়ের গ্রানে মাতোয়ারা হবে লেখক এবং পাঠকরা। বছরের এই সময়ের অপেক্ষায় থাকেন লেখক এবং পাঠকেরা। বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা এই মেলার মাধ্যমে লেখক পাঠকদের মেলবন্ধন ঘটে। শুধু জীবিকার তাগিদে নয়, মেলার প্রতি অন্যরকম ভালোবাসা থেকেই পরম মমতায় বইয়ের বিপণী বিতান প্রস্তুত করেন এই কারিগররা। এই কাজ করলে টাকা পাওয়া যায়, তারপরে ইনকাম হয়, ভালো ইনকাম হয়। অনেক বছর হলে কাম করি, মানুষ কিনতে আসে, মনে খুব ভালো লাগে, ভিড় হয়, দেখতেও ভালো লাগে। রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী প্রকাশকরা। পাঠকদের তুষ্টি অর্জনে তুলে দিতে চান মানসম্পন্ন পুস্তক। পূর্বের চেয়ে এবছর বইমেলা অনেক বেশি সুন্দর এবং সাবলীল হবে এবং পাঠকরা এবারে বইমেলায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এদিকে থেকে একটা যদি রাস্তা বাংলা একাডেমির দিক দিয়ে করে তাহলে আরও ভালো হয়, কারণ ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। পাঠকের স্বাচ্ছন্দ্যবোধের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে বইমেলার আয়তন। ভাষা শহীদদের প্রতি সম্মানার্থে করা হয়েছে পৃথক পৃথক চত্বর। ছোট বড় নতুন পুরনো মিলিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে 450টি প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক এবং পাঠকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি
মেলার অবসাদ দূর করার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। গতবারের চেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা, আলোর ব্যবস্থা করব। হুইল চেয়ার নিয়ে আপনি মেলায় ঢুকতে পারবেন স্বাচ্ছন্দ্যে। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত ফুটপাতগুলো আমরা পরিচ্ছন্ন করে দিচ্ছি আমাদের উদ্যোগে, সিটি কর্পোরেশন এবং পুলিশকে নিয়ে, যাতে কোনো মেলার নীতিমালা ভঙ্গ করে এমন কোনো বইকে আমরা আশ্রয় দেব না। বইমেলাকে সুন্দর এবং নিরাপদ করতে লেখক প্রকাশকদের পাশাপাশি পাঠক দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নীলফামারী সৈয়দপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার বালাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকার একটি বাড়িতে এক কর্মচারীকে নিয়ে বসবাস করত নজরুল ইসলাম, তার স্ত্রী সালমা খাতুন। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করে। এ সময় কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় রাজ্জাককে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত আটকের আশ্বাস দেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল। সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়ার 14তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়া সহ অন্যান্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবেদুর রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা হত্যার এত বছরেও এর বিচার কাজ শেষ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। শেষ করব দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সেবা না দিলে চিকিৎসক ও নার্সদের OSD করে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বেসরকারি মেডিকেলে শিক্ষার মান ধরে রাখার পরামর্শ। ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতায় কোচিং বাণিজ্যের কারণ বলছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁস রোধে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কোচিং। গাইবান্ধা 3 আসনের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিকেল 4টা পর্যন্ত চলবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। এবং বইমেলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। সাত রব এখন বাংলা একাডেমি ঘিরে। নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।